আচ্ছা, আমরা কার্বোহাইড্রেট চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। এবার হচ্ছে প্রোটিন। আমরা কার্বোহাইড্রেট চ্যাপ্টার বা ম্যাক্রোমলিকিউলসে কার্বোহাইড্রেট চ্যাপ্টারটা করেছি। এরপরের যে ম্যাক্রোমলিকিউল সেটা হচ্ছে প্রোটিন। তাহলে আমরা এখন প্রোটিন সম্পর্কে পড়বো, ঠিক আছে? তাহলে প্রোটিন সম্পর্কে পড়তে গেলে আমরা দেখে এসেছি যে প্রোটিন হচ্ছে কি একটা এক প্রকার পলিমার। এটা কি অসংখ্য মনোমার দ্বারা গঠিত। সেই মনোমারটার নাম কি? প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর জুড়ে জুড়ে পেপটাইড বন্ডের দ্বারা পরপর জুড়ে জুড়ে কি হয়েছে? প্রোটিন তৈরি হয়েছে। সোজা কথায় অনেকগুলো ছোট ছোট কি মনোমার, যেটা হচ্ছে এখানে কি অ্যামাইনো অ্যাসিড মনোমারটা। তাহলে অনেকগুলো ছোট ছোট অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়ে একটা চেন সৃষ্টি করেছে, যেটা হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন পড়তে গেলে তাহলে আমাকে ওই প্রোটিনের মনোমার অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আমাকে জানতে হবে। তাহলে চলো প্রথমে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড সম্পর্কেই জানি। তাহলে অবশ্যই প্রোটিন জানা হয়ে যাবে, কারণ প্রোটিন হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড দিয়েই তৈরি হয়েছে। তাহলে চলো আগে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে জেনে নিই। তাহলে এখন পড়বো অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, তাহলে অ্যামাইনো অ্যাসিড পড়তে গেলে তাহলে আমাকে একটু আগে জেনে নিতে হবে যে প্রোটিনটা কি। প্রোটিনটা হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে প্রোটিন ইজ এ কি পলিমার? তো অবশ্যই। তাহলে কি পলিমার? হোমোপলিমার না হেটেরোপলিমার? অবশ্যই হবে হেটেরোপলিমার। তাহলে প্রোটিন ইজ এ হেটেরোপলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের হেটেরোপলিমার। তাহলে আমরা জেনে নিই। একটু ডাটা জেনে নিই। তাহলে প্রোটিনটা কি? প্রোটিনটা কি? প্রোটিন হচ্ছে হেটেরোপলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, তাহলে প্রোটিন একটু জেনে নিই যে প্রোটিনটা কি। প্রোটিন। তাহলে প্রোটিনটা কি? তাহলে প্রোটিন হচ্ছে প্রোটিন, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? প্রোটিন ইজ এ হেটেরোপলিমার, ইজ এ যে হেটেরোপলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? প্রোটিন কি? অ্যামাইনো অ্যাসিডের হেটেরোপলিমার, ঠিক আছে? তাহলে প্রোটিন ইজ এ হেটেরোপলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এবার জানলাম। এবার আমরা অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে পড়তে গেলে আচ্ছা আরেকটা জিনিস যেটা জানতে হয়, তো অ্যামাইনো অ্যাসিড অবশ্যই ওয়াটার সলিউবল। ইজ ওয়াটার সলিউবল বা ইজ সলিউবল ইন ওয়াটার। সলিউবল ইন ওয়াটার, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড ওয়াটার সলিউবল। আচ্ছা, এবার তাহলে আমরা বললাম যে অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ দুটো কথা হলো। একটা হচ্ছে অ্যামাইনো আর একটা হচ্ছে অ্যাসিড। মানে কি, একটা অ্যামাইন গ্রুপ থাকবে আর একটা অ্যাসিড গ্রুপ থাকবে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে অ্যামাইনো অ্যাসিডের দুটো মানে দুটো গ্রুপ দেখলাম। কি কি? একটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ দেখলাম। কি কি গ্রুপ দেখলাম? একটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ দেখলাম। তাহলে কি অ্যামাইনো অ্যাসিডের একটা ফার্স্ট গ্রুপটা কি? ফার্স্ট গ্রুপটা দেখলাম অ্যামাইনো গ্রুপ। আচ্ছা, এইখানে করে দিচ্ছি। তাহলে অ্যামাইনো অ্যাসিডের ফার্স্ট হচ্ছে কি অ্যামাইন গ্রুপ। একটা অ্যামাইন গ্রুপ সম্পর্কে আরেকটা কি অ্যামাইন গ্রুপ তোমরা সবাই যাও NH2। আচ্ছা, আরেকটা কি অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যাসিডটা কি? একটা অ্যাসিড গ্রুপ, তাই তো? একটা হচ্ছে অ্যামাইন গ্রুপ আর একটা অ্যাসিড গ্রুপ। অ্যাসিড গ্রুপ মানে কি? অবশ্যই COOH, তাই তো? তাহলে এই দুটো গ্রুপ সম্পর্ক নিয়েই আমাদের তৈরি হয়েছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডের এবার দেখবো যে অ্যামাইনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচারটা কি, ঠিক আছে? যে অ্যামাইনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচারটা কি এবার সেটা দেখবো। আমাকে প্রথমে জানতে হবে যে অ্যামাইনো অ্যাসিড কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? জেনারেলি আমরা কি জানি যে কার্বন, যে কার্বন কম্পাউন্ড, সাপোজ কার্বন, ঠিক আছে? যে কার্বন কম্পাউন্ড কি হয়? এটা একটা কোভালেন্ট কম্পাউন্ড। কার্বন কম্পাউন্ড কোভালেন্ট কম্পাউন্ড। এর কি চার হাত রয়েছে, কি চার হাতে চারটা জিনিস নিতে পারবে, চারটা মলিকুলকে ধরতে পারবে বা চারটা কোনো অ্যাটমকে ধরতে পারবে। তাহলে এই কার্বন পরমাণু চার হাতে চারটা অ্যাটমকে ধরতে পারবে। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড তৈরির ক্ষেত্রে এই চার হাতে কাকে কাকে ধরবে তার উপর ডিপেন্ড করে অ্যামাইনো অ্যাসিডের নামকরণ হচ্ছে। আগে একটু জেনারেল স্ট্রাকচারটা দেখে নিই। জেনারেলি অ্যামাইনো অ্যাসিড এইরকম হয়, মানে চারটা হাতের মধ্যে তিনটা হাতে সবসময় ফিক্সড থাকবে আর একটা হাতে চেঞ্জের কারণে, একটা হাতে গ্রুপের চেঞ্জের কারণে অ্যামাইনো অ্যাসিডের নামকরণগুলো হবে। কি হবে? জেনারেলি অ্যামাইনো অ্যাসিডের একদম এই তিনটে হাত যে ফিক্সড, কি কি ফিক্সড গুলো থাকে? ফিক্সড মলিকুলগুলো একটাতে হচ্ছে হাইড্রোজেন অবশ্যই থাকবে। আচ্ছা, আরেকটাতে কি? একটাতে অবশ্যই আমরা পড়েছি যেহেতু অ্যাসিড গ্রুপ, মানে অ্যাসিড গ্রুপ থাকবে। আর একটাতে কি? অ্যামাইনো গ্রুপ থাকবে, ঠিক আছে? তাহলে একটাতে অ্যাসিড গ্রুপ, একটাতে অ্যামাইনো গ্রুপ, আর একটাতে হাইড্রোজেন থাকবে। আর এই যে হাতটা, এই যে হাতটা, এই হাতটা কি থাকবে তার উপর ডিপেন্ড করে আমাদের অ্যামাইনো অ্যাসিড গুলোর নামকরণ হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল না?
যে এই হাতটাতে কি থাকবে তার উপর ডিপেন্ড করে আমাদের এই অ্যামাইনো অ্যাসিডের নামকরণ হয়েছে। তাহলে দেখি যদি এই হাতটাতে এমন কিছু গ্রুপ দিই তাহলে সেই অ্যামাইনো অ্যাসিডের নামকরণগুলো কিরকম হবে সেইটা একটু দেখে নিই, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমি নাম লিখছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট এরকম একটা কার্বন আঁকলাম, তাহলে তার 4 হাত দিয়ে দিলাম। তাহলে ফার্স্ট হাতে আমরা বলে দিয়েছি এটাতে কি থাকবে, এটাতে হাইড্রোজেন ফিক্সড থাকবে, এটাতে অ্যাসিড গ্রুপ থাকবে, এটাতে অ্যামাইন গ্রুপ থাকবে। আচ্ছা, এইটাতে আমি সাপোজ দিলাম হাইড্রোজেন দিয়ে দিলাম, কি দিলাম, এইটাতে আমি দিলাম হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে এইটাতে হাইড্রোজেন গ্রুপ দিয়ে দিলে একটা নামকরণ হয়ে গেল। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটার নাম কি, এই অ্যামাইনো অ্যাসিডটার নাম কি, এই অ্যামাইনো অ্যাসিডটার নাম হচ্ছে গ্লাইসিন। কি, এই অ্যামাইনো অ্যাসিডটার নাম কি, এই অ্যামাইনো অ্যাসিডটার নাম হচ্ছে গ্লাইসিন, ঠিক আছে? এই অ্যামাইনো অ্যাসিডটার নাম কি, এই অ্যামাইনো অ্যাসিডটার নাম হচ্ছে গ্লাইসিন। আচ্ছা, এরকম আরেকটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করি। তাহলে কার্বন থাকলো মাঝে, 4টা হাত। 4টা হাতের মধ্যে ফার্স্ট ফার্স্ট 3টে হাত, 3টে তো ফিক্সড। প্রথমে হচ্ছে হাইড্রোজেন, ডান পাশে রয়েছে অ্যাসিড গ্রুপ, ডান পাশে অ্যামাইন গ্রুপ। আচ্ছা, এইটাতে কি দেবো, আমি যদি এই গ্রুপটাতে যদি আমি যদি দিই, কি দিই, যদি CH3 বা মিথাইল গ্রুপ দিয়ে দিই, ঠিক আছে? এইটার নামকরণ কি, তখন এই গ্রুপ, তখন এই অ্যামাইনো অ্যাসিডের কি নাম হয়ে যাবে, এই অ্যামাইনো অ্যাসিডটার নাম হয়ে যাবে, এই অ্যামাইনো অ্যাসিডের নাম কি কেউ বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এইটার নাম হচ্ছে অ্যালানিন। কি, এইটার নাম হচ্ছে অ্যালানিন। বোঝা গেল? তাহলে এই যে গ্রুপটা, এই যে কোশ্চেন মার্ক যে আছে, এই গ্রুপটা অনুযায়ী এই গ্রুপে কি বসবে তার উপর ডিপেন্ড করে অ্যামাইনো অ্যাসিডের নাম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে এরকম কিছু দেখে নিই। তাহলে আরো কিছু দেখে নিই। সাপোজ যদি আমি বেনজিন রিং দিয়ে তৈরি করি, ঠিক আছে? সাপোজ এরকম করলাম, ঠিক আছে? এরকম সাপোজ কার্বন দিলাম 4টে হাত, 4টে হাতের মধ্যে এটাতে কি বসবে, এইচ, এটাতে অ্যাসিডিক গ্রুপ, এটাতে অ্যামাইন গ্রুপ, একই রকম ভাবে যেরকম করেছি। সাপোজ আমি এইটাতে দিয়ে দিলাম, সাপোজ এইটাতে দিয়ে দিলাম CH2H, ঠিক আছে? এই গ্রুপটা দিয়ে দিলাম, ঠিক আছে? যদি এই গ্রুপটা দিয়ে দিই তাহলে এটার নামকরণ তখন কি হয়ে যাবে, এইটার নামকরণ হয়ে যাবে তখন কি, সেরিন। কি, এই অ্যামাইনো অ্যাসিডটার নামকরণ হয়ে যাবে সেরিন, এই অ্যামাইনো অ্যাসিডটার নামকরণ হয়ে যাবে সেরিন। আচ্ছা, আরো কিছু দেখে নিই। যেমন যদি এই গ্রুপটাতে আর যদি আমি CH2H এর বদলে CH2 মানে ধরো টলুইন যোগ করে দিই, CH2 সাপোজ কি যোগ করবো, টলুইন, সাপোজ এইচ, এটা যদি আমি টলুইন যোগ করি, ঠিক আছে? মানে কিরকম, CH2 বেনজিন রিং থাকবে। এটা কি, অবশ্য বেনজিনিং মানে কি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। এইটার নাম কি তখন, এই যে এইটা যোগ করলাম, এইটার নাম কি হয়ে যাবে দেখুন? তাহলে এইটার নামকরণ কি হবে, এইটা হচ্ছে তখন এইটার নামকরণ কি, এটাকে কি বলছি, এইটাকে আমরা বলছি ফিনাইল অ্যালানিন, ঠিক আছে? এটার নামকরণ হয়ে যাচ্ছে ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন অবশ্যই তোমরা জানো এটা একটা কি, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, আর কি, আরো কিছু দেখে নিই। যেমন সাপোজ এইটার সাথে আমি দিয়ে দিলাম একটা গ্রুপ দিয়ে দিলাম, সাপোজ এরকম, এরকম তুমি অনেক এনসিইআরটি তে পেয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি কিছু। আচ্ছা, এই সর্বদা মনে রাখবে এই 3টে গ্রুপ, অ্যাসিড গ্রুপ, অ্যামাইন গ্রুপ এবং হাইড্রোজেন একটা ফিক্সড থাকবে। আর একটা যেটাতে হচ্ছে এইটাতে কি, এইটাতে যেটা বসবে, সাপোজ এইটাতে বসালাম, একটা বসালাম সাপোজ এরকম, যে CH2 ফুল 4 দিলাম, 4টা মানে 4টা কার্বন লিঙ্ক আছে। আচ্ছা, 4টা CH2 লিঙ্ক আছে, আর দিলাম এখানে একটা দিয়ে দিলাম অ্যামাইন গ্রুপ। সাপোজ এটাতে অবশ্যই দেখছো দুটো অ্যামাইন গ্রুপ আছে, তো অবশ্যই বেসিক হবে। এর নামকরণ হচ্ছে লাইসিন, এটার নামকরণ কি, তাহলে এটা দ্বারা বোঝা যায় যে লাইসিন একটা বেসিক অ্যামাইনো অ্যাসিড, কারণ NH2 গ্রুপ আছে, অবশ্যই বেসিক। NH2 গ্রুপ আছে মানে বেসিক, এটা কি, এর নাম হচ্ছে লাইসিন, ঠিক আছে? বোঝা গেল? এরকম করে অ্যামাইনো অ্যাসিডের নামকরণ হচ্ছে। তাহলে যদি দুটো বেসিক গ্রুপ থাকে মানে NH2 মানে বেসিক, তাহলে NH2 গ্রুপ দুটো আছে মানে কি অবশ্যই এটা বেসিক হচ্ছে, বেসিক একটা অ্যামাইনো অ্যাসিড, উদাহরণ হচ্ছে লাইসিন। এরকম যদি COOH এক্সট্রা থাকে তখন মানে কি, একের জায়গায় দুটো বা তার বেশি থাকে তখন সেটা অ্যাসিডিক হয়ে যাবে। না হলে যেমন আছে যেমন, মানে জেনারেল অ্যামাইনো অ্যাসিড যেটাকে বলছি, বা নিউট্রাল।
আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এতদূর পর্যন্ত জানলাম যে অ্যামাইনো অ্যাসিডের নামকরণ কিভাবে হচ্ছে। আচ্ছা এখানে যে তথ্যটা জানতে হয় সাপোজ আমরা কি জানি যে কোনো একটা কার্বন সাপোজ একটা কার্বন কার্বনের ৪ টা হাত তো? আচ্ছা ৪ টা হাতে যদি ৪ টা আলাদা, আলাদা গ্রুপ থাকে সাপোজ গ্রুপ দেখলাম অ্যা কি গ্রুপ দেখলাম? সাপোজ এটাতে আছে A, ঠিক আছে? এটাতে আছে B, এটাতে আছে C, এটাতে আছে D। তাহলে ৪ টা হাতেই আলাদা, আলাদা গ্রুপ আছে। তবে এই কার্বনটাকে কি বলবো? যখন এটাকে বলছি কাইরাল কার্বন। এটাকে কি বলবো? কাইরাল কার্বন, কাইরাল কার্বন। তাই তো? যদি ৪ টা হাতে আলাদা, আলাদা গ্রুপ থাকে তখন কাইরাল কার্বন। আর যদি কোনো দুটো হাতে মিলে যায় গ্রুপ, ধর এখানে A আছে, B র জায়গায় A থাকলো, তখন সেটা কি হবে? কাইরাল কার্বন। কাইরাল কার্বন হবে না। তাহলে যদি ৪ টা হাতে ৪ টা আলাদা, আলাদা গ্রুপ থাকে তাকে বলছি কাইরাল কার্বন। এগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। আচ্ছা আর কাইরাল কার্বন যেহেতু কাইরাল কার্বন তাহলে কাইরাল কার্বন হলে কি হবে? কি হবে এটা? অপটিক্যালি সর্বদাই কি হবে? অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি? অপটিক্যালি অ্যাক্টিভ। যেহেতু কাইরাল কার্বন তাহলে কি হবে এটা? অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ মানে কি? মানে কি আলোক যখন আমরা পোলারাইজার বা পোলারিমিটারে ফেলাবো তখন কি আলোক এটা আলোক কি হবে? বাঁকবে। আলোক মানে আলোকের কি হবে? ঘড়ির কাঁটার দিকে হয়তো বা বিপরীত দিকে যে কোনো একটা দিকে বাঁকবে। অপটিক্যালি অ্যাক্টিভ। আর যদি কাইরাল হয় তো তখন কিছুই হবে না, মানে কোনো বাঁক নেবে না। তাহলে কাইরাল কার্বন দেখলাম মানে কি সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড আমরা এতগুলো লিখলাম, তাহলে এর মধ্যে সিম্পলেস্ট কোনটা? সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড কোনটা? সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কোনটা? যেটা হচ্ছে কোনটা? এই যে গ্লাইসিন। দেখো এটা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড। কেন সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড? কারণ এটাতে কি ফার্স্ট হচ্ছে কি যে গ্রুপটা দিলাম, হাইড্রোজেন গ্রুপটা দিলাম। হাইড্রোজেন দেওয়ার জন্য এই গ্রুপটার নাম হচ্ছে গ্লাইসিন। এবং এটাতে একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা পরীক্ষায় প্রতিবারই কোশ্চেন আসে, প্রায় কোশ্চেন আসে যে কোনো মেডিকেল এক্সামে, যে এমন একটা অ্যামাইনো অ্যাসিড নাম লেখো যেটা হচ্ছে অ্যাকাইরাল, নট কাইরাল। অ্যাকাইরাল অ্যামাইনো অ্যাসিড সেটা হচ্ছে গ্লাইসিন, সব থেকে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড। কেন অ্যাকাইরাল? কারণ কি দেখো এটাতে এইখানে একটা হাইড্রোজেন গ্রুপ আছে, এইখানে একটা হাইড্রোজেন গ্রুপ আছে, অতএব কি একই কার্বনের দুটো হাতে একই গ্রুপ, অবশ্যই এটা কাইরাল হবে না, অ্যাকাইরাল। তাহলে গ্লাইসিন হচ্ছে একটা কি অ্যাকাইরাল অ্যামাইনো অ্যাসিড, যেটা হচ্ছে কি এটা হচ্ছে কি অ্যাকাইরাল। এটা কি এটা হচ্ছে অ্যাকাইরাল। অ্যাকাইরাল, অতএব অ্যাকাইরাল হওয়া মানে কি? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে? তাহলে গ্লাইসিন হচ্ছে অ্যাকাইরাল কার্বন, অ্যাকাইরাল অ্যামাইনো অ্যাসিড যেটা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এইটা মনে রাখতে হবে। ঠিক আছে? আর বাকিগুলো দেখো সবাই আলাদা 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 গ্রুপ আছে, প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ আছে। ঠিক আছে? তাহলে এতদূর পর্যন্ত বোঝা গেল অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা কিরকম হয়, কিরকম নামকরণ হয়। এতদূর পর্যন্ত মোটামুটি বোঝা গেল। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপর চলো দেখি। আচ্ছা এর পরের স্লাইডে তাহলে আমরা কি পড়বো? এর পরের স্লাইডে আমরা পড়বো যে অ্যামাইনো অ্যাসিড গুলো কি পরপর যুক্ত হয়ে প্রোটিন গঠন করেছে। এই অ্যামাইনো অ্যাসিড যে পরপর যুক্ত হয় কোন বন্ডের দ্বারা? পেপটাইড বন্ড। তাহলে সেই পেপটাইড বন্ডের গঠনটা কিরকম হচ্ছে সেইটা দেখবো। তাহলে এরপর কি দেখবো? এরপর দেখবো আমরা বন্ড ফরমেশন। চলো তাহলে এরপর আমরা কি দেখবো? এরপর আমরা দেখবো যে বন্ড ফরমেশন, যে বন্ড কি রকম তৈরি হচ্ছে এটা কি দেখবো? আমরা দেখবো যে বন্ড কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে? আমরা দেখবো বন্ড কিভাবে তৈরি হচ্ছে। তাহলে এটা কি দেখবো? বন্ড ফরমেশন। বন্ড ফরমেশন কিভাবে পেপটাইড বন্ড তৈরি হচ্ছে। তাহলে বন্ড ফরমেশন দেখতে গেলে তাহলে আমাকে একটু স্ট্রাকচারটা এঁকে নিতে হবে, যে দুটো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার এঁকে কিভাবে বন্ড তৈরি হচ্ছে সেটা দেখতে হবে। জেনারেলি আমরা কিরকম অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা এঁকেছি। সাপোজ আমি দুটো পাশাপাশি অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার আঁকলাম, কার্বনের 4টা হাত দিয়ে দিলাম। তাহলে একটা হাতে কি থাকবে? একটা হাতে থাকবে সি ডবল অ্যাসিড গ্রুপ থাকবে, সি ডবল এইচ। আচ্ছা আর একটা হাতে কি থাকবে? অ্যামাইন গ্রুপ বা বেসিক গ্রুপটা থাকবে। একটা হাতে হাইড্রোজেন আর একটা হাতে সাপোজ আমি ধরলাম আর গ্রুপ, যে কোনো গ্রুপ। এই আর এর গ্রুপটা তো আমি যে কোনো বসাতে পারি, তাই সেই অনুযায়ী নামকরণ হবে। আচ্ছা আরেকটা অ্যামাইনো অ্যাসিড একই রকম আমি আঁকলাম। সাপোজ এটাতে কার্বন থাকলো, কার্বনের 4টা হাত। আচ্ছা 4টা হাতের মধ্যে একই রকম ভাবে এটাতেও সেম স্ট্রাকচার, কিন্তু এই আর গ্রুপের উপর ডিপেন্ড করেছে তো তার নামকরণ। তাহলে আর গ্রুপটা আমি আর গ্রুপের নামেই রাখলাম। ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে NH2 গ্রুপটা সি ডবল এইচ গ্রুপটা যখন এই দুটো অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি আছে তখন বন্ডটা কিরকম তৈরি হবে? তখন বন্ডটা তৈরি হবে ঠিক এইরকম। কিরকম? এই যে সি ডবল এইচ এর OH গ্রুপ নেবে এবং NH2 গ্রুপে একটা হাইড্রোজেন নেবে, দিয়ে জল বেরিয়ে যাবে। কি কি বললাম? এই যে সি ডবল এইচ এর মানে অ্যাসিড গ্রুপের OH গ্রুপ নেবে এবং NH2 গ্রুপের একটা হাইড্রোজেন নেবে, দিয়ে কি বেরিয়ে যাবে? জল বেরিয়ে যাবে। কি বেরিয়ে যাবে? জল।
তখনই এই দুটোর মধ্যে বন্ড তৈরি, দুটো পাশাপাশি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বন্ড তৈরি হবে, যেটাকে বলছি আমরা পেপটাইড বন্ড। ঠিক আছে? তখন তাহলে কিরকম দেখতে হবে একটু দেখে নিই। তখন তাহলে স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে? তখন স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে একটু দেখি। তাহলে স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে? স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে একটু দেখে নিই। তৈরি হলো কোন বন্ডটা? এই যে বন্ডটা তৈরি হলো, এইটা। এই যে বন্ডটা তৈরি হলো, এই বন্ডটাকে আমরা কি বলছি? এই বন্ডটাকে আমরা বলছি পেপটাইড বন্ড। কি বলছি? এই বন্ডটার নাম কি? এই বন্ডটার নাম হচ্ছে পেপটাইড বন্ড। এইভাবে পেপটাইড বন্ডটা তৈরি হয়। দুটো অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি বসে কি হয়? জল বেরিয়ে যায় যুক্ত হয়ে। এটা হচ্ছে কি? পেপটাইড বন্ড। এটা এক প্রকার কি? এটা এক প্রকার কোভালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। শক্তিশালী বন্ধন। ঠিক আছে? একটা স্ট্রং বন্ড। কোভালেন্ট বন্ড। বোঝা গেল? তাহলে আমরা বললাম পেপটাইড বন্ড কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে? এবার একটা জিনিস সম্পর্কে পড়বো, সেটা কি? সেটা হচ্ছে যে কিভাবে একটা অ্যামাইনো অ্যাসিড জুইটার আয়ন গঠন করছে। আগে দেখবো যে জুইটার আয়নটা কি। ঠিক আছে? আমরা এখন কি পড়বো? এখন আমরা পড়বো জুইটার আয়ন সম্পর্কে। এটা একটু হতে পারে এই ওয়ার্ডটা একটু অপরিচিত, বলে দিচ্ছি জুইটার আয়নটা কি। তাহলে এখন আমরা পড়বো জুইটার আয়ন সম্পর্কে। তাহলে একটু দেখে নিই জুইটার আয়নটা কি। তাহলে জুইটার আয়ন কি? আমরা পড়বো জুইটার আয়ন সম্পর্কে। জুইটার আয়ন। তাহলে আমরা এখন পড়বো যে জুইটার আয়ন সম্পর্কে কি, জুইটার আয়নটা কি আমরা সেটা দেখবো। ঠিক আছে? প্রথমেই জেনে রাখো যে জুইটার আয়ন আর কিছুই না। জুইটার আয়ন হচ্ছে একটা বাইপোলার ফর্ম, অ্যামাইনো অ্যাসিডের একটা বাইপোলার ফর্ম। কি বললাম? যে জুইটার আয়ন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা বাইপোলার ফর্ম। এটা কি? এটা একটা বাইপোলার ফর্ম। বাইপোলার মানে কি? দুটো পোল থাকবে। বাইপোলার ফর্ম। ঠিক আছে? এটা একটা বাইপোলার ফর্ম, আর কিছুই না। তাহলে আমাকে দেখে নেবো যে কিরকম আমরা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা কিরকম এঁকেছিলাম। একটু দেখি যে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার আমরা এরকম ঠিক এঁকেছিলাম কি? কার্বনের চারটা হাত, এই চারটা হাতের মধ্যে তিনটা হাত ফিক্সড থাকবে, একটা হচ্ছে হাইড্রোজেন সি ডবল এইচ গ্রুপ, তাই তো? একটা হচ্ছে অ্যামাইন গ্রুপ, বেসিক গ্রুপ, এটা হচ্ছে একটু ছোট আর দিলাম। ঠিক আছে? তাহলে এই জুইটার আয়নটা কিভাবে বাইপোলার আয়ন ফর্ম করবে? ঠিক এইভাবে। কিভাবে? কি হবে? এই যে কার্বনের চারটা হাত, চারটা হাতের মধ্যে কি হবে? এই যে এইখান থেকে, কোনখান থেকে? এই যে এইখান থেকে কি হবে? এইচ বেরোবে। কি হবে? এখান থেকে এইচ বেরোবে। আর এখানে কি হবে? এইচ এসে যুক্ত হবে। তাহলে কি দাঁড়াবে তখন? তখন কি রকম দাঁড়াবে? তখন দাঁড়াবে ঠিক এই রকম। কি রকম? তখন কি রকম স্ট্রাকচারটা দাঁড়াবে? তখন তো ওপরে তো এইচ থাকবেই, নিচে তো আর গ্রুপ থাকবে। এইখানে কি দাঁড়াবে? এইখানে যেহেতু সি ডবল এইচ এর একটা হাইড্রোজেন বেড়ে গেছে, তাহলে এখানে কি থাকবে? সি ডবল মাইনাস। আর এখানে কি থাকবে? যেহেতু এইচ যুক্ত হয়েছে, তখন এখানে কি হয়ে যাবে? এনএইচ থ্রি প্লাস হয়ে যাবে। এই যে ফর্মটা, এটাকে বলছি আমরা জুইটার আয়ন। এই যে এই ফর্মটাকে কি বলছে? এটা হচ্ছে জুইটার আয়ন। কি? এটাই হচ্ছে জুইটার আয়ন ফর্ম। ঠিক আছে? বোঝা গেল যে এইটা হচ্ছে জুইটার আয়ন। কারণ দেখে নাও বাইপোলার, কারণ এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে। অবশ্যই এটা বাইপোলার ফর্ম। তাহলে জুইটার আয়ন সম্পর্কে বোঝা গেল। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বুঝতে হবে যে এই যে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড তিন প্রকার। একটা হচ্ছে অ্যাসিডিক, একটা হচ্ছে কি, যেটা হচ্ছে মিডিল, মানে মানে অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিডকে আমরা অনেক ভাগে ভাগ করা যায়, কিন্তু এখানে আমি পড়বো অ্যামাইনো অ্যাসিডের এই জুইটার ফর্মটা। জুইটার ফর্মের উপর ভিত্তি করে কয় প্রকার? একটা হচ্ছে অ্যানায়নিক ফর্ম, একটা হচ্ছে জুইটার আয়নিক ফর্ম, একটা হচ্ছে ক্যাটায়নিক ফর্ম। কি? যে থ্রি টাইপস অফ বা তিনটা ফর্ম অফ অ্যামাইনো অ্যাসিড, মানে থ্রি ফর্ম অফ অ্যামাইনো অ্যাসিড। কি লিখবো? এখানে লিখবো যে থ্রি ফর্ম অফ অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিডের যে তিনটা ফর্ম, এইটা দেখবো। ঠিক আছে? তাহলে তিনটা ফর্ম কি কি সেইটা দেখে নিই একটু। ঠিক আছে? আমি একটা ছকের মতো করে দিচ্ছি, সেইটা থেকে এক্সামে যাই কোশ্চেন আসুক, যত ডিপলি কোশ্চেন আসুক পারবে। ঠিক আছে? আমি এক ছকটা এঁকে নিই।
তাহলে কি দাঁড়ালো? তাহলে কি দাঁড়ালো যে এটা হচ্ছে, আমি এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি অ্যানায়নিক ফর্ম। এটা হচ্ছে অ্যানায়নিক ফর্ম, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে অ্যানায়নিক, দেখতে পাচ্ছ মাইনাস আছে মানে কি অ্যানায়নিক ফর্ম। অ্যানায়নিক ফর্ম। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছ মানে কি জুইটার আয়নিক ফর্ম, বাইপোলার যেহেতু, জুইটার আয়নিক ফর্ম। আর এটা কি, এটা হচ্ছে, এটা কি ক্যাটায়নিক ফর্ম। ক্যাটায়নিক ফর্ম, তাহলে অ্যানায়নিক ফর্ম, জুইটার আয়নিক ফর্ম, ক্যাটায়নিক ফর্ম। আচ্ছা, এবার দেখবো যে জুইটার আয়নিক ফর্ম থেকে অ্যানায়নিক ফর্ম এবং জুইটার আয়নিক ফর্ম থেকে ক্যাটায়নিক ফর্ম বা ভাইস ভার্সা করলে কিরকম চেঞ্জ হচ্ছে। সাপোজ আমি জুইটার আয়নিক ফর্ম থেকে ক্যাটায়নিক ফর্মে গেলাম, জুইটার আয়নিক থেকে ক্যাটায়নিক ফর্মে গেলাম, আর অ্যানায়নিক ফর্ম থেকে জুইটার আয়নিক ফর্ম, দুটো হতে পারে, ঠিক আছে? সাপোজ আরেকটা করলাম যে ব্যাক করলাম, মানে সাপোজ জুইটার আয়নিক ফর্ম থেকে আমি গেলাম অ্যানায়নিক ফর্ম, আর এখানেও ভাইস ভার্সা করলাম, ঠিক আছে? তাহলে এইখানে কখন কি চেঞ্জ হবে, ঠিক আছে, সেইটা আমাদের দেখার বিষয়। তাহলে ফার্স্ট চেঞ্জ কখন হবে, যখন আমরা অ্যানায়নিক ফর্ম থেকে জুইটার আয়নিক ফর্মে যাচ্ছি। কি বললাম, যখন আমরা অ্যানায়নিক ফর্ম থেকে জুইটার আয়নিক ফর্মে যাচ্ছি তখন এটাতে কি করতে হবে, হাইড্রোজেন অ্যাড করতে হবে। কি করতে হবে? হাইড্রোজেন অ্যাড করতে হবে। আর যখন আমরা জুইটার আয়নিক ফর্ম থেকে অ্যানায়নিক ফর্মে আসছি তখন সেটাতে কি করতে হবে, তখন সেটাতে ওএইচ যোগ করতে হবে, ঠিক আছে? বোঝা গেল কখন কি করতে হবে? যখন আমরা অ্যানায়নিক ফর্ম থেকে জুইটার আয়নিক ফর্মে যাবো তখন হাইড্রোজেন অ্যাড করতে হবে, এবং যখন জুইটার আয়নিক ফর্ম থেকে অ্যানায়নিক ফর্মে যাবো তখন ওএইচ যোগ করতে হবে। একই রকম ভাবে এই পাশেও একই হবে। তাহলে এখানে যখন এদিকে আসবো তখন ওএইচ করতে হবে, এবং উপরে যখন যাব তখন কি হবে, এইচ দিতে হবে। বোঝা গেল? এটা হচ্ছে জুইটার আয়নিক এবং অ্যানায়নিক ক্যাটায়নিক ফর্মে ট্রান্সফার। আর এখানে একটা পিএইচ দিয়ে কোশ্চেন আছে, যেটা কি পিএইচ দিয়ে কোশ্চেন আছে, কি পিএইচ দিয়ে কি কোশ্চেন আছে, পিএইচ দিয়ে কোশ্চেনটা এইরকম আসে যে এটাতে হচ্ছে, সাপোজ আমি এঁকে দিচ্ছি। ঠিক আছে? তাহলে কিরকম, মাঝেরটা কি জুইটার আয়নিক ফর্ম, মানে যেহেতু বাইপোলার, এটা অবশ্যই তাহলে কি হবে, নিউট্রাল হবে। এটা কি হবে, নিউট্রাল। তাহলে এটা কি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পিএইচ, তাই তো? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পিএইচ, ইন্টারমিডিয়েট পিএইচ। এটাতে কি ইন্টারমিডিয়েট পিএইচ। আচ্ছা, এটাতে ইন্টারমিডিয়েট পিএইচ। আর এটাতে কি, এদিকে যত জুইটার আয়নিক ফর্ম থেকে অ্যানায়নিক ফর্মে আসবো, এটাতে হবে হাই পিএইচ। হাই পিএইচ মানে কি, অবশ্যই বেসিক, হাই পিএইচ। আচ্ছা, আর যত ইন্টারমিডিয়েট পিএইচ থেকে যত আমি লো পিএইচ এর দিকে যাবো, মানে কি দুইটার আয়ন থেকে ক্যাটায়নিক ফর্মের দিকে যাবো। বোঝা গেছে হাই পিএইচ আর লো পিএইচ এর অর্থ? লো পিএইচ মানে কি, অবশ্যই অ্যাসিড। আমি লিখে দিচ্ছি, লো পিএইচ মানে কি, লো পিএইচ মানে অবশ্যই এটা কি, অ্যাসিড। ঠিক অ্যাসিড। আর হাই পিএইচ মানে এটা অবশ্যই বেসিক, ঠিক আছে? আর ইন্টারমিডিয়েট পিএইচ মানে এটা তো নিউট্রাল হবে, সবাই জানে। মানে 7 যেটাকে বলছি, পিএইচ এর মানটা নিউট্রাল। তাহলে এই দিক থেকে যদি কোশ্চেন আসে যে আমি যদি দুইটার আয়নিক ফর্ম থেকে অ্যানায়নিক ফর্মের দিকে যাই, মানে কি বেসিকের দিকে যাওয়া, মানে কি ওএইচ অ্যাড করা, এই ছকটা মনে থাকলে মোটামুটি করা যাবে সবকিছু, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে ফর্ম কত, অ্যামাইনো অ্যাসিডের ফর্ম কটা, তিনটা ফর্ম, যে অ্যানায়নিক, ক্যাটায়নিক এবং দুইটার আয়নিক, তিনটা ফর্ম দেখে দিলাম। এবার আমরা পড়বো টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিড কয় প্রকার। এখানে অ্যামাইনো অ্যাসিডের ফর্ম বললাম না, অ্যাকচুয়ালি দুইটার আয়নের ভাগ হিসাবে ভাগে কিভাবে এরা ইন্টারচেঞ্জ করছে সেটা দেখলাম। এবার বলবো অ্যামাইনো অ্যাসিডের কয় ধরনের, মানে কোনটা বেসিক, কোনটা অ্যাসিডিক, সেইগুলো পড়বো, ঠিক আছে? তাহলে টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড আমাকে পড়তে গেলে, তাহলে আমাকে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে কয় ভাগে সেটা দেখতে হবে। তাহলে অ্যামাইনো অ্যাসিড জেনারেলি
অনেক ধরনের হয়। অনেক ধরনের বলতে আমি অ্যাসিডিক, বেসিক, যদি সালফার কন্টেন্ট থাকে তার উপর ভিত্তি করে, যদি OH গ্রুপ থাকে, যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে, যদি বেনজিন গ্রুপ থাকে, তার উপর ভাগ করে অনেক ভাগে করতে পারি। তাহলে আমি একটা ভাগ দেখে নিই। ফার্স্ট আমরা দেখবো যে কোনটা অ্যাসিডিক, কোনটা বেসিক, কোনটা নিউট্রাল বা জেনারেল, যেটাকে বলছিস অ্যামাইনো অ্যাসিড, সেটা দেখবো। ঠিক আছে? তাহলে ফার্স্ট লিখি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কোনগুলো। তাহলে আমি ফার্স্ট তিনটে ভাগ করছি। ফার্স্ট আমরা কটা ভাগ করছি? ফার্স্ট তিনটে ভাগ করছি। তাহলে ফার্স্ট ভাগে কি করব? ফার্স্ট ভাগে হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে ফার্স্ট ফার্স্ট ভাগে আমরা কি লিখবো? এটা হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। আমি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড না লিখে লিখে দিচ্ছি। ঠিক আছে? অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, তারপরেরটা কি লিখবো? তারপরটা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, তারপরেরটা সিম্পল অর নিউট্রাল, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? তাহলে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড এবং সিম্পল বা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই তিনটে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে এখন দেখি। তাহলে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড মানে বোঝা গেছে তো যে অ্যাসিডিক গ্রুপটা বেশি থাকবে। মানে এটাতে কি লিখবো? যে মোর দেন ওয়ান সি ডবল এইচ। অ্যাসিডিক গ্রুপ কোনটা? সি ডবল এইচ। তাহলে এটাতে কি লিখবো? যে মোর দেন ওয়ান সি ডবল এইচ গ্রুপ। তাই তো? একের বেশি যখন সি ডবল এইচ গ্রুপ মানে অ্যাসিডিক গ্রুপ থাকবে, তখন সেটা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, আর বেসিক অ্যামাইনো অ্যাসিড কি কি? বেসিক অ্যামাইনো অ্যাসিডটা কি? বেসিক অ্যামাইনো অ্যাসিড অবশ্যই মোর দেন ওয়ান NH2 গ্রুপ, মানে কি বেসিক গ্রুপটা থাকবে। বেসিক গ্রুপটা তো কি NH2 গ্রুপ। তাহলে NH2 গ্রুপ যখন একের বেশি থাকবে, অবশ্যই সেটা বেসিক অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে। তাহলে এটা কি বলছে? মোর দেন ওয়ান NH2 গ্রুপ। ঠিক আছে? তাহলে যখন NH2 গ্রুপ একের বেশি হবে, তখন কি হবে? তখন হচ্ছে সেটা বেসিক অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? আর সিম্পল মানে কি? সিম্পল বা নিউট্রাল মানে যেরকম আছে ঠিক সেরকমই থাকবে, কোনো বেশি মানে যতগুলো অ্যাসিডিক ততগুলো মানে যতগুলো কি সেম নম্বর অফ NH2 অ্যান্ড সি ডবল এইচ গ্রুপ। যতগুলো NH2 গ্রুপ থাকবে ততগুলো সি ডবল এইচ গ্রুপ থাকবে। সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে সিম্পল বা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এই সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদাহরণ মনে রাখতে হবে। উদাহরণ মনে রাখতে হবে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড উদাহরণগুলো দেখি। কি কি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড? অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড দুটো আছে। একটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। আর একটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড, তাই তো? অ্যাসপার্টিক অ্যাসিড। আরেকটা কি? আরেকটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড। আচ্ছা, বেসিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ কি? বেসিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ হচ্ছে বেসিক্যালি আমরা কি জানি? হিস্টিডিন, আরজিনিন, লাইসিন। কি 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 জানি? হিস্টিডিন, আরজিনিন, হিস্টিডিন, আরজিনিন, আর কি জানি? লাইসিন। হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন। এই তিনটা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? আমরা লাইসিনের স্ট্রাকচারে দেখেছিলাম যে দুটো NH2 গ্রুপ আছে। ঠিক আছে? এইখানে জন্য এটা বেসিক অ্যামাইনো অ্যাসিডের গ্রুপে পড়েছে। এবং এই তিনটের মধ্যে বলি সব থেকে বেশি, মানে সব থেকে বেসিক, বেসিক কোনটা? সব থেকে বেসিক কোনটা? সব থেকে বেসিক হচ্ছে এই যে আর্জিনিন। ঠিক আছে? আর্জিনিন সব থেকে বেসিক অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এই তিনটাকে মনে রাখার সহজ ট্রিকটা কি? এই যে হল কি? HAL। সহজ ট্রিকটা কি? HAL। ঠিক আছে? হল। হলের মানে হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন, এই তিনটে মনে রাখার ট্রিকটা হচ্ছে হল। ঠিক আছে? তাহলে আমরা বেসিক অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বললাম। আচ্ছা, নিউট্রাল। বাকি সব যেগুলো আছে প্রায় নিউট্রাল। যেমন কি নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড গুলোর কিছু নামকরণ করে দিই। যে নিউট্রালের মধ্যে কোন কোন গ্রুপ আছে, যেমন আরো যেগুলো আছে, যেমন গ্লাইসিন। সাপোজ যেমন কি গ্লাইসিন। তাহলে সিম্পল অ্যামাইনো অ্যাসিড গুলোর নাম কি? একটা হচ্ছে গ্লাইসিন। আর কি কি? আর বাকি যেগুলো আছে যেমন অ্যালানিন। আচ্ছা, আর কি কি? আর যেমন আছে ভ্যালিন। আর কি কি? ভ্যালিন ছাড়াও কি আছে? লিউসিন, আইসোলিউসিন। যেমন কি লিউসিন, আইসোলিউসিন। ঠিক আছে? এগুলো হচ্ছে কি? সিম্পল বা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। তাহলে বোঝা গেল যে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, বেসিক অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, সিম্পল বা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড কোনগুলো।
আচ্ছা, এবারে আমরা কিসের উপর ভিত্তিতে ভাগ করব? একটা হচ্ছে যদি অ্যালকোহল গ্রুপ থাকে সেটাকে বলবো অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিড। যদি সালফার গ্রুপ থাকে সেটাকে বলবো সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড। যদি অ্যারোমেটিক বা বেনজিন রিং থাকে তাহলে সেটাকে কি বলবো? যে বেনজিন, সেটাকে বলবো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখি চলো এবার ভাগগুলো দেখে নিই যে কোনটা কি। তাহলে ফার্স্ট আমরা পড়বো সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড। কি ফার্স্ট পড়বো? সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড মানে কি সালফার গ্রুপ থাকবে, সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড মানে সালফার গ্রুপ থাকবে এমন একটা অ্যামাইনো অ্যাসিড বা এমন অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দিতে বলবে, ঠিক আছে? পয়েন্ট সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড। তাহলে সালফার কন্টেইনিং এমন সালফার গ্রুপটা থাকবে। তাহলে সালফার গ্রুপটা থাকবে এমন একটা অ্যামাইনো অ্যাসিডের, আমি জাস্ট এখানে উদাহরণগুলো দিয়ে দিচ্ছি কারণ এখানে উদাহরণগুলোই চাই। সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দুটো উদাহরণ, যেটা হচ্ছে কি, এটা হচ্ছে মিথিওনিন, সিস্টিন। কি আমি তিনটে উদাহরণ দিচ্ছি, জেনারেলি দুটো আছে, মিথিওনিন আর সিস্টিন, আর একটা হচ্ছে সিস্টাইন। এটা হচ্ছে কি মিথিওনিন, মিথিওনিন আর একটা কি সিস্টিন, সিস্টিন কি সিস্টিন, মিথিওনিন সিস্টিন আরেকটা কি, আরেকটা হচ্ছে সিস্টাইন, আরেকটা হচ্ছে সিস্টাইন, ঠিক আছে? তাহলে তিনটে বোঝা গেল তো। একটা হচ্ছে মিথিওনিন, একটা হচ্ছে সিস্টিন আর একটা হচ্ছে সিস্টাইন। এটা হচ্ছে সালফার, সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড। মানে কি থাকবে? সালফার গ্রুপটা থাকবে, ঠিক আছে? সালফার গ্রুপটা থাকবে। আচ্ছা, সেকেন্ড আমরা পড়বো যে অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিড, মানে অ্যালকোহল গ্রুপটা আছে আমার একটা অ্যামাইনো অ্যাসিডের নামকরণ আমরা পড়বো। তাহলে কি অ্যালকোহল, অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে লিখি যে অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিড, অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যালকোহলিক একটা অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ কি হবে? অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ বলো। অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিড মানে অ্যালকোহল গ্রুপটা আছে, ওএইচ গ্রুপটা আছে, এমন একটা উদাহরণ কি হবে? এমন একটা উদাহরণ কি হবে? অ্যালকোহলিক গ্রুপটা আছে এমন একটা অ্যামাইনো অ্যাসিড উদাহরণ হবে সেরিন বা কি ও থ্রিওনিন। এটা হচ্ছে ওই গ্রুপটা আছে, কি নামকরণ হবে? সেরিন বা কি থ্রিওনিন। সেরিন বা থ্রিওনিন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালকোহলিক বা ওএইচ গ্রুপটা, দেখেছি ওএইচ গ্রুপ। এই গ্রুপটা থাকতে হবে তবেই কি হবে, সেটা অ্যালকোহলিক কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড বললাম, অ্যালকোহলিক কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড দেখালাম। এবার হচ্ছে যদি আমি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, মানে অ্যারোমেটিক মানে বেনজিন রিংটা থাকবে, ঠিক আছে? তাহলে কি দেখবো? অ্যারোমেটিক রিংটা দেখবো। তাহলে অ্যারোমেটিক কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড বা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কোনটা দেখি? অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ কি হবে? আমরা একটু আগে অ্যারোমেটিক রিং দেখে দিয়েছি, তো ফিনাইল অ্যালানিন আমরা দেখিয়েছিলাম স্ট্রাকচারটা। তাহলে প্রথমে উদাহরণটা লিখে দিই যে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ হচ্ছে কি ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন আর কি কি উদাহরণ হতে পারে? অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড আর কি কি? ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, কি ট্রিপ্টোফ্যান কিংবা টাইরোসিন, এগুলো সবই কি? এগুলো হচ্ছে অ্যারোমেটিক বা অ্যারোমেটিক রিং মানে কি অবশ্যই কি থাকবে? বেনজিন রিং থাকবে। এটাই হচ্ছে অ্যারোমেটিক। এটা হচ্ছে কি বেনজিন রিংটা অবশ্যই থাকবে তবে সেটা অ্যারোমেটিক। এর উদাহরণ হচ্ছে এইগুলো। আচ্ছা, আরেকটা যেখানে ব্যাপার বলতে হয় যে সব থেকে যে ইন্ডোল গ্রুপটা কোথায় দেখা যায়? ইন্ডোল গ্রুপটা দেখা যায় ট্রিপ্টোফ্যানে। কি কোথায় দেখা যায়? ইন্ডোল গ্রুপ। এই ট্রিপ্টোফ্যান যে এটাতে সব থেকে আলোক সক্রিয়, ঠিক আছে? এটা সব থেকে অ্যারোমেটিক এবং আলোক সক্রিয়, সেটা থেকে ইন্ডোল রিং দেখা যায়। কি দেখা যায়? ইন্ডোল রিং। বোঝা গেল? এটা মনে রাখতে হবে জাস্ট, আর কিছু না। আচ্ছা, আমরা পড়ে নিলাম সালফার কন্টেইনিং, অ্যালকোহলিক, অ্যারোমেটিক। এছাড়া আর কি কি আছে? আরো কিছু কিছু আছে, যেমন রয়েছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কতগুলো রয়েছে আমরা আগে এটা জানি যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনগুলো। আচ্ছা, আর কিছু, আর কি রয়েছে? আর কিছু রয়েছে যে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। কি আরেকটা দেখে নিই যে নন প্রোটিন, অর্থাৎ প্রোটিন নয় এমন কিছু অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও। তাহলে কি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, নন প্রোটিন, নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, উদাহরণগুলো একটু দিয়ে দিই। তাহলে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ কি? এক নম্বর হচ্ছে অর্নিথিন। কি উদাহরণটা কি? এক নম্বর হচ্ছে অর্নিথিন, অর্নিথিন। আরেকটা কি? সিট্রুলিন। কি
সিট্রুলিন, একটা হচ্ছে অরনিথিন, একটা হচ্ছে সিট্রুলিন, ঠিক আছে? এই দুটো হচ্ছে কি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেল? তাহলে আমরা কি বললাম যে নন প্রোটিন মানে প্রোটিন নয় এমন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অরনিথিন, একটা হচ্ছে সিট্রুলিন। আচ্ছা সিট্রুলিন বানানটা একটু দেখে নেবে, আমার মনে হয় সিট্রুলিন সিআই সিঙ্গেল টি হবে, তো দেখে নেবে সিট্রুলিন, ঠিক আছে? একটা হচ্ছে অরনিথিন, একটা হচ্ছে সিট্রুলিন, যেটা হচ্ছে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা আর কি? আরেকটা যেটা রয়েছে সবথেকে ইম্পোর্টেন্ট যেটা আছে যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনগুলো? মানে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কি যদি বলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কি? এসেনশিয়াল মানে কি? অবশ্যই আমাদের প্রয়োজন, শরীরে অবশ্যই প্রয়োজন। তাহলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন মানে কি আমাদের সেটা শরীর তৈরি করতে পারছে না। কি সেটাকে আমাদের বাইরে থেকে খাবারের মাধ্যমে গ্রহণ করতে পারবো, তাই তো? তাহলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে তাহলে আমরা জানি যে এসেনশিয়াল মানে আমাদের শরীর তৈরি, নন এসেনশিয়াল মানে যেগুলো আমাদের শরীর থেকে তৈরি করে নেবে সেগুলো তো আর কোনো ঝামেলাই নেই না, তাই? কিন্তু যেটা তৈরি করতে পারবে না সেটা হচ্ছে এসেনশিয়াল। এটা কি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সম্পর্কেই পড়তে হবে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তাহলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনগুলো শুধু জানতে হবে। তাহলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কি? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কি? এসেনশিয়ালি ইম্পর্টেন্ট টু টেক ইন আওয়ার ডায়েট কি? এটা এটা কি তাহলে? এটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনগুলো? যেগুলো হচ্ছে টেক থ্রু ডায়েট, কি? টু টেক ভায়া ডায়েট, ঠিক আছে? ইম্পর্টেন্ট, এসেনশিয়ালি ইম্পর্টেন্ট টু টেক ভায়া ডায়েট। তাহলে কি এটা হচ্ছে খাবারের মাধ্যমে নিতে হয়, ঠিক আছে? এগুলা কি? এটা হচ্ছে এসেনশিয়ালি ইম্পর্টেন্ট, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এসেনশিয়ালি ইম্পর্টেন্ট টু টেক, মানে বাইরে খাবারের মাধ্যমে নিতে হবে। টু টু টেক, টু টেক কিভাবে নিতে হবে? ভায়া ডায়েট, খাবারের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কিভাবে নিতে হবে? আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে কি? প্রয়োজন যেটা, যেটা বাইরে থেকে দরকার শরীর তৈরি করতে পারে না, যার জন্য বাইরে খাবারের মাধ্যমে আমাদের নিতে হবে, যেটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কি কি সেটা দেখবো, যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যে কতগুলো সেগুলো আমরা দেখবো। আচ্ছা, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মনে রাখার একটা সহজ পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, ট্রিক বলে দিচ্ছি, ঠিক আছে? ট্রিকটা কি? ট্রিকটা একটু বলে দিই। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে কিছুই না, শুধু মনে রেখে দাও যে প্রাইভেট টিম হল কি? প্রাইভেট টিম হল। ট্রিকটা কি? প্রাইভেট টিম হল, প্রাইভেট টিম হল মনে থাকবে। এটা হচ্ছে তার শর্ট ট্রিক, যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কিভাবে মনে রাখবো। তাহলে দেখে নিই কিভাবে মনে রাখবো। আচ্ছা, প্রাইভেটের মধ্যে আমি কি কি নেব? প্রাইভেট অবশ্যই মনে হচ্ছে পি, ভি আর টি, প্রাইভেট, তাই তো? তাহলে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডটা প্রাইভেটের কি হবে? তাহলে পি ফর কি হবে? পির জন্য, ভির জন্য, টির জন্য, তাই তো? তাহলে পির জন্য কি অ্যামাইনো অ্যাসিড? পি হচ্ছে কি? ফিনাইল অ্যালানিন, কি? এটা হচ্ছে ফিনাইল অ্যালানিন। আচ্ছা, ভি ফর কি? ভি হচ্ছে ভ্যালিন। ঠিকটা দেখো, যে প্রাইভেট মানে পিভিটি, ফিনাইল অ্যালানিন, ভ্যালিন আর কি? এটা ট্রিপ্টোফ্যান, ঠিক আছে? তাহলে পিভিটি প্রাইভেট। আচ্ছা, টিআইএম কি? টিআইএম, তাই তো? টি আই এম, টিম। তাহলে টি ফর কি হবে? আই ফর কি হবে? এম ফর কি হবে? টি ফর কি? টি ফর হচ্ছে, আমরা ট্রিপ্টোফ্যান আগে করেছি, মানে এটা কি হবে? থ্রিওনিন। আচ্ছা, আই ফর হচ্ছে আইসোলিউসিন। আর এম ফর হচ্ছে মিথিওনিন, মনে থাকবে? এম ফর মিথিওনিন। আচ্ছা, আর হল, হল মানে আমরা আগেই পড়েছি হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন। আর একটা এল এর মানে হবে, মানে এখানে দুটো এল আছে, আর একটা এল এর মানে হবে লিউসিন। কি হবে? লিউসিন। কি হবে? হল। তো রয়েছে এইচ এ ডবল এল। তাহলে ফার্স্ট এইচ এর মানে কি, আর এ এল এর মানে কি? তাহলে ফার্স্ট এইচ এর মানে কি? এ হচ্ছে, এইচ হচ্ছে হিস্টিডিন, আমরা পড়েছি শর্ট ট্রিকে যে বেসিক অ্যামাইনো অ্যাসিড, এটা কি হিস্টিডিন। তা এ কি? এ হচ্ছে আর্জিনিন, আর এল হচ্ছে লাইসিন। আর একটা এল এখানে আছে, সেটা হচ্ছে লিউসিন, আর কিছুই না। এটা কি? এটা হচ্ছে লিউসিন।
তাহলে সঠিকটা বললাম যে প্রাইভেট টিম্বন, পি হচ্ছে ফিনাইলঅ্যালানিন, বি হচ্ছে ভ্যালিন, টি হচ্ছে কি ট্রিপ্টোফ্যান, আই হচ্ছে টি হচ্ছে কি থ্রিওনিন বা থ্রিওনিন, আর আই হচ্ছে কি আইসোলিউসিন, এম হচ্ছে মিথিওনিন, আর হলের হচ্ছে এই হচ্ছে এইচ হচ্ছে হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন, আর শেষ এল এর মানে হচ্ছে লিউসিন। ঠিক আছে, এটা মনে আছে। আর এখানে কিছু বলে দিয়েছে সেমি এসেনশিয়াল কোনগুলো, সেমি এসেনশিয়াল এই দুটো সেলুলার সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, মানে আমাদের বডি খুব কম পরিমাণ তৈরি করতে পারে। হিস্টিডিন আর আর্জিনিন এটা কি সেমি এসেনশিয়াল, সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এগুলো কি সেমি এসেনশিয়াল। ঠিক আছে, এগুলো হচ্ছে সেমি এসেনশিয়াল। এই দুটো হিস্টিডিন আর আর্জিনিন হচ্ছে সেমি এসেনশিয়াল। বোঝা গেল তাহলে। তাহলে আমরা বললাম অ্যামাইনো অ্যাসিডের কয় ধরনের, অ্যাসিডিক, বেসিডিক, অ্যাসিডিক, বেসিক, সিম্পল, এগুলো বললাম। আর কি সালফার কন্টেনিং কোনগুলো, অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, অ্যারোম্যাটিক কোনগুলো, নন প্রোটিন কোনগুলো, এসেনশিয়াল কোনগুলো। ঠিক আছে, ঠিক আছে, এইগুলো মোটামুটি এই উদাহরণগুলো বা এক্সাম্পলগুলো এক্সামে আসে, তার জন্য আমি বলে দিলাম। তাহলে আমরা টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড দেখলাম। তাহলে এবার দেখবো অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে তো মোটামুটি পড়লাম। এবার প্রোটিনের স্ট্রাকচার সম্পর্কে দেখবো, যে প্রোটিনের স্ট্রাকচার কয়ভাবে, ওই যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এগুলো সম্পর্কে পড়বো। তাহলে চলো নেক্সট স্লাইডে। আচ্ছা, তাহলে এবার আমরা পড়বো স্ট্রাকচার অফ প্রোটিন। আমি এখানে ছকটা টেনে দিয়েছি, কারণ কারণ এগুলো ও, একটু টানতে সময় লাগবে, তার জন্য আমি আগে টেনে দিয়েছি, তারপর আমি শুরু করছি। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার অফ প্রোটিন, তাহলে স্ট্রাকচার অফ প্রোটিন দেখতে গেলে আমাদের প্রোটিনের স্ট্রাকচার চার প্রকার। একটা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি স্ট্রাকচার, সেকেন্ডারি মানে 2 ডিগ্রি, টার্সিয়ারি আর কোয়াটারনারি। ঠিক আছে, তাহলে প্রাইমারি স্ট্রাকচারটা সম্পর্কে একটু দেখি, যে প্রাইমারি স্ট্রাকচার কিভাবে তৈরি হচ্ছে। তাহলে দেখি প্রাইমারি স্ট্রাকচারটা কিভাবে তৈরি হচ্ছে। প্রাইমারি স্ট্রাকচারটা ঠিক এইরকম, কিরকম, সাপোজ এইরকম একটা চেন, ঠিক আছে, একটা পলিমার। এই পলিমারের মধ্যে অসংখ্য কি থাকবে, এই ছোট ছোট অ্যামাইনো অ্যাসিড গুলো থাকবে। সাপোজ 1, তাই তো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম থাকবে পরপর। তাহলে এখানে দেখো দুটো এন্ড তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? দুটো এন্ড। একটা হচ্ছে এই দিকে, একটা বাম দিকে এন্ড, একটা হচ্ছে ডান দিকে এন্ড। তাহলে এই দুটো এন্ডকে আমরা কি কি নামে ডাকবো? এই যে ডান দিকের এন্ড, ডান দিকের টার্মিনালটাকে অবশ্যই সি টার্মিনাল, আর বাম দিকের যে টার্মিনাল, বাম দিকের টার্মিনালটাকে অবশ্যই এন টার্মিনাল। বোঝা গেল? যে প্রাইমারি স্ট্রাকচারে প্রোটিনের ডান দিকের যে টার্মিনাল সেটাকে বলছি সি, এবং বাম দিকের যে টার্মিনাল সেটাকে বলছি এন। বোঝা গেল? মানে এনটা কি, এনটা হচ্ছে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড চেন। ঠিক আছে, এনটা হচ্ছে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড। এই যে এনটা কি ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এনটা হচ্ছে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, সিটা হচ্ছে লাস্ট অ্যামাইনো অ্যাসিড। তাহলে এবার আমরা পড়বো যে প্রাইমারি অ্যামাইনো অ্যাসিডের প্রাইমারি স্ট্রাকচারটা দেখলাম প্রোটিনে। তাহলে এই স্ট্রাকচারটা আমাদেরকে কি কি ইনফরমেশন দেয়, যেটা বেশি ইম্পর্টেন্ট, যে প্রাইমারি স্ট্রাকচার আমাদেরকে কি কি ইনফরমেশন দেয়। তাহলে কি প্রাইমারি স্ট্রাকচার আমাদেরকে কি কি ইনফরমেশন দিচ্ছে, তাহলে সেটা জানি। যে প্রাইমারি স্ট্রাকচার সম্পর্কে আমরা কি জানতে পারছি, যে প্রাইমারি স্ট্রাকচার সম্পর্কে জানতে পারছি যে এইটা কি একটা কটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, কি কটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে। কটা অ্যামাইনো অ্যাসিড, সাপোজ এই যেমন একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। ঠিক আছে, এরকম করে পারলাম 1 2 3 4 করে। তাহলে এটা আমাদের কি ইনফরমেশন দিচ্ছে, আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে যে উম, এটা কি, এটা লিখবো যে this structure gives us gives but this structure gives information। কি ইনফরমেশন দিচ্ছে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কি ইনফরমেশন দিচ্ছে, এই স্ট্রাকচারটা ইনফরমেশন দিচ্ছে, এক নম্বর হচ্ছে নম্বর অফ অ্যামাইনো অ্যাসিড। কি দিচ্ছে? নম্বর অফ অ্যামাইনো অ্যাসিড, নম্বর অফ অ্যামাইনো অ্যাসিড, অ্যান্ড কি দিচ্ছে, অ্যান্ড দিচ্ছে দেয়ার পজিশন, এবং তাদের পজিশন কোথায়, অ্যান্ড দেয়ার পজিশন। ঠিক আছে, বোঝা গেল? যে এই প্রাইমারি স্ট্রাকচার থেকে আমরা কি কি বুঝতে পারছি, যে বুঝতে পারছি যে অ্যামাইনো অ্যাসিড কতগুলা রয়েছে এবং তাদের পজিশন কোথায় কোথায়, সেটা বোঝা যাচ্ছে প্রাইমারি স্ট্রাকচার থেকে। তাহলে প্রাইমারি স্ট্রাকচারটা সম্পর্কে মোটামুটি বোঝা গেল। প্রাইমারি স্ট্রাকচার সিম্পল। এবার একটু সেকেন্ডারি স্ট্রাকচার দেখি, দেখি যে সেকেন্ডারি স্ট্রাকচারটা একটু মোটামুটি জটিল। এই সেকেন্ডারি স্ট্রাকচারে দুটো পার্ট হয়, একটা হচ্ছে আলফা হেলিক্স, একটা হচ্ছে বিটা প্লেটেড। ঠিক আছে, তাহলে আলফা হেলিক্স স্ট্রাকচারটা দেখি কিরকম এবং এতে কি কি বন্ড দেখা যায় সেটা আমরা দেখবো। তাহলে আলফা হেলিক্স স্ট্রাকচারটা আঁকতে গেলে, তাহলে আলফা হেলিক্স স্ট্রাকচারটা কিরকম সেটা দেখি। যে আলফা হেলিক্স মানে এরকম। ঠিক আছে, এরকম স্ট্রাকচার। এবং কি থাকবে এটা, এইটা তাহলে কি এন টার্মিনাল।
এইটা কি এন টার্মিনাল, এইটা কি সি টার্মিনাল, অবশ্যই তোমরা জানো। তাহলে এই আলফা হেলিক্স স্ট্রাকচারে কি কি বন্ড থাকে সেটা দেখি। যে আলফা হেলিক্স স্ট্রাকচারে ১ নম্বর বন্ডের নাম কি, কি বন্ডগুলো থাকে? ১ নম্বর বন্ডের নাম কি? আলফা হেলিক্স স্ট্রাকচারে ১ নম্বর বন্ড হচ্ছে কি? হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? আর আলফা হেলিক্স স্ট্রাকচার অবশ্যই কি হবে? রাইট হ্যান্ডেড হবে। কি হবে? রাইট হ্যান্ডেড, রাইট হ্যান্ডেড, আচ্ছা। আর কি হবে? এটা কি, কি বন্ড দেখা যায়? ১ নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ড দেখা যায়। আচ্ছা। আর কি, কি বন্ড দেখা যায়? এটা হচ্ছে ইন্ট্রা পলিপেপটাইড বন্ড দেখা যায়। কি দেখা যায়? ইন্ট্রা পলিপেপটাইড বন্ড। ইন্ট্রা মানে কি? ইন্ট্রা মানে কি? এই যে সাপোজ এইখানে যে দুটো বন্ড, ইন্ট্রা, এটা হচ্ছে ইন্ট্রা পলিপেপটাইড বন্ড। এটা কি দেখা যায়? ইন্ট্রা পলিপেপটাইড বন্ড, ইন্ট্রা পলিপেপটাইড বন্ড, ইন্ট্রা পলিপেপটাইড বন্ড দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আলফা হেলিক্স স্ট্রাকচারে কি কি দেখলাম? যে একটা হচ্ছে, এটা হচ্ছে রাইট হ্যান্ডেড এবং এটাতে হাইড্রোজেন বন্ড দেখা যায়, এবং কি এটা ইন্ট্রা পলিপেপটাইড বন্ড দেখা যায়। ইন্ট্রা, ঠিক আছে? ইন্ট্রা পলিপেপটাইড বন্ড দেখা যায়। এটা উদাহরণটা কি? এদের উদাহরণটা কি? উদাহরণ কি? এটা হচ্ছে উদাহরণ হচ্ছে আলফা ক্যারাটিন। কি? আলফা, এর উদাহরণ কি? আলফা ক্যারাটিন, ঠিক আছে? আলফা ক্যারাটিন। আচ্ছা, এবার বিটা প্লেটের সেটা স্ট্রাকচারটা কিরকম একটু আঁকি। যে বিটা প্লেট দেখতে কিরকম, অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কিরকম? বিটা প্লেটের স্ট্রাকচারটা ঠিক এইরকম, আমাদের যে সেই অ্যাডভেস্টেস হয় না, ঠিক সেই রকম। কিরকম? এইরকম ঠিক। বোঝা গেল? স্ট্রাকচারটা ঠিক এইরকম। কিরকম? আচ্ছা, এটা তাহলে কিরকম থাকবে অ্যামাইনো অ্যাসিডগুলো? ঠিক এইরকম। এরকম অ্যামাইনো অ্যাসিডগুলো থাকবে, এবং এগুলো কি বন্ড দ্বারা থাকবে? পেপটাইড বন্ড দ্বারা। এরকম, এইরকম, ঠিক আছে? এইরকম পেপটাইড বন্ড দ্বারা এগুলো যুক্ত থাকবে। এটা কি হলো? এটা হচ্ছে বিটা প্লেটেড ফর্ম। এবং এতে যে বন্ডটা দেখেছে, এই বন্ডটার নাম কি? এটাতে সেখানে দেখা গেছিল ইন্ট্রা, এখানে হবে ইন্টার পলিপেপটাইড বন্ড। কি? এখানে হবে ইন্টার পলিপেপটাইড বন্ড, ইন্টার পলিপেপটাইড বন্ড, ঠিক আছে? বোঝা গেল? তাহলে একটা হচ্ছে আলফা হেলিক্স, একটা হচ্ছে বিটা প্লেটেড এর মধ্যে যে বন্ডটা দেখা যায় সেটা হচ্ছে ইন্টার পলিপেপটাইড বন্ড। সেখানে হচ্ছে ইন্ট্রা, এখানে হচ্ছে ইন্টার পলিপেপটাইড বন্ড। বোঝা গেল? আচ্ছা, এটাতে বোঝা গেল মোটামুটি বিটা প্লেটেড এর স্ট্রাকচারটা, ঠিক আছে? আচ্ছা, এবার এর উদাহরণটা কি? এটা হচ্ছে বিটা ফাইবার্স। এর উদাহরণটা কি? এর উদাহরণটা হচ্ছে, ইজি উদাহরণটা কি? বিটা ফাইব্রাস। বোঝা গেল? এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। বোঝা গেল? এবার আমাকে করতে হবে যে টারসিয়ারি স্ট্রাকচার। টারসিয়ারি স্ট্রাকচার কি? টারসিয়ারি স্ট্রাকচার একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। কিরকম? টারসিয়ারি স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিচ্ছি। টারসিয়ারি স্ট্রাকচার মানে এরকম, মানে সেকেন্ডারি স্ট্রাকচার থেকে একটু কমপ্লেক্স, এরকম, ঠিক আছে? তাহলে এই টারসিয়ারি স্ট্রাকচারে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফাইবার্স পার্ট, একটা হচ্ছে গ্লোবুলার পার্ট। কি আছে? দুটো পার্ট আছে। এই টারসিয়ারি স্ট্রাকচারে দুটো পার্ট আছে। কি কি দুটো পার্ট আছে? একটা হচ্ছে ফাইব্রাস পার্ট, একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে গ্লোবুলার পার্ট। প্রথম হচ্ছে গ্লোবুলার পার্ট, আর একটা কি, একটা হচ্ছে ফাইব্রাস পার্ট। গ্লোবুলার পার্ট, একটা ফাইব্রাস। এবার গ্লোবুলার পার্টটা খুব সময় একটু মনে রাখবে যে এটা হচ্ছে সর্বদা গ্লোবুলার পার্ট মানে কি, এইচ টু, ওয়াটার ইনসলিবল। আর এটা হচ্ছে কি, এইচ টু ইনসলিবল, এইচ টু ইনসলিবল, আর এটাতে হচ্ছে সলিবল, ঠিক আছে? এটাতে হচ্ছে এইচ টু সলিবল। বোঝা গেল? ফাইব্রাস পার্টটা এইচ টু সলিবল আছে, গ্লোবুলার পার্টটা এইচ টু ইনসলিবল। আচ্ছা, আর এতে কিছু ইনফরমেশন ডাটা কি, এটা হচ্ছে মোস্ট স্টেবল স্ট্রাকচার, সব থেকে স্টেবল স্ট্রাকচার এটা কি, এটা হচ্ছে মোস্ট স্টেবল স্ট্রাকচার, মোস্ট স্টেবল স্ট্রাকচার এটা, মানে প্রাইমারি সেকেন্ডারি টারসারির মধ্যে টারসারিটা সব থেকে মোস্ট স্টেবল স্ট্রাকচার। এছাড়াও কি, এটা আর কি ইনফরমেশন, এটাতে হচ্ছে এটা সব থেকে নেসেসারি ফর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। এটা এনসিআরটিতে একটা লাইন আছে, ঠিক আছে? দেখবে এটা কি নেসেসারি
necessary for all biological activity, for all biological activity, all biological activity বোঝা গেল, necessary for all biological activity। এছাড়াও কি, এছাড়াও এটা কিসের স্ট্রাকচারের না, এটা হচ্ছে ওলেন বলের মতো, কি ওলেন বল দেখতে পাচ্ছ, গোল ওলেন বল স্ট্রাকচারের নাই দেখতে, ঠিক আছে, ওলেন বল লাইক 3D স্ট্রাকচার, ওলেন বল লাইক 3D স্ট্রাকচার। আচ্ছা, আর এটা কি কি বন্ড দেখা যায়, এবার দেখবো এটা কি কি বন্ড দেখা যায়। দেখবো আমরা যে টার্সিয়ারি স্ট্রাকচারে কি কি বন্ড রয়েছে, সর্বদাই মনে রাখবে টার্সিয়ারি স্ট্রাকচার অনেকগুলো বন্ড রয়েছে, কিন্তু তাহলে কি লিখবো, টার্সিয়ারি স্ট্রাকচার কি কি বন্ড রয়েছে, তাহলে বন্ড ইন স্ট্রাকচার টার্সিয়ারি স্ট্রাকচার, তাহলে কি লিখবো বন্ড, তাহলে কি কি বন্ড রয়েছে টার্সিয়ারি স্ট্রাকচারে, যেটা কোশ্চেন আছে যেটাতে কি বন্ড, প্রায় প্রায় সব বন্ডগুলোই থাকে, কিন্তু একটা বন্ড থাকে না, সেইটা দিয়েই কোশ্চেন আছে যে টার্সিয়ারি স্ট্রাকচারে কোন বন্ডটা থাকে না, তাহলে কি কি বন্ড থাকে আগে দেখি। তাহলে টার্সিয়ারি স্ট্রাকচারে কি কি বন্ড থাকে, তাহলে টার্সিয়ারি স্ট্রাকচারে কি কি বন্ড থাকে, ফার্স্ট হচ্ছে কি হাইড্রোজেন বন্ড তো অবশ্যই রয়েছে, তাহলে কি হাইড্রোজেন বন্ড। আচ্ছা, আর কি কি বন্ড রয়েছে, একটা রয়েছে ভ্যান্ডারওয়াল বন্ড, আমি শুধু জাস্ট নামগুলো লিখে দিচ্ছি, ভ্যান্ডারওয়াল। আর কি কি, আরেকটা রয়েছে আয়নিক, যা বন্ড থাকে, যে যে বন্ড রয়েছে আয়নিক, কোভাল্যান্ট, আয়নিক কোভাল্যান্ট ডাইসালফাইড, ডাইসালফাইড, এছাড়াও কি ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাটিক, প্রায় সব বন্ডগুলোই রয়েছে। আচ্ছা, যে বন্ডটা থাকে না, যেটা পরীক্ষায় কোশ্চেন আসে যে টার্সারি স্ট্রাকচারের মধ্যে কোন বন্ডটা থাকে না, সেটা কি, সেটা হচ্ছে ফসফো এস্টার বন্ড, কি সেটা হচ্ছে ফসফো এস্টার বন্ড, ফসফো এস্টার বন্ড, ঠিক আছে, তাহলে ফসফো এস্টার বন্ড সেটা কি, সেটা হচ্ছে থাকে না, তাহলে কি বলবো যে টার্সিয়ারি স্ট্রাকচারে সব বন্ডগুলোই থাকে, যেটা থাকে না সেটা কি, সেটা হচ্ছে ফসফো এস্টার বন্ড, বোঝা গেল। তাহলে টার্সিয়ারি স্ট্রাকচারে কোনো বন্ড থাকে না, হচ্ছে ফসফো এস্টার বন্ড, বোঝা গেল। তাহলে এবার আমরা পড়বো কোয়াটারনারি স্ট্রাকচার সম্পর্কে। তাহলে কোয়াটারনারি স্ট্রাকচার সম্পর্কে পড়তে গেলে অবশ্যই কোয়াটারনারি মানে চারটা বুঝতে পারছো, যে চারটা ছোট ছোট প্রাইমারি স্ট্রাকচার জুড়ে কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি। যদি বলে যে কোয়াটারনারি স্ট্রাকচারের ভিত কোথায়, ভিত হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, চারটা প্রাইমারি স্ট্রাকচার জুড়ে জুড়ে কি হচ্ছে একটা কোয়াটারনারি স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচারকে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে, সেই রকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে একটা প্রাইমারি স্ট্রাকচার, সেরকম চারটা প্রাইমারি স্ট্রাকচার জুড়ে জুড়ে তৈরি হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার, বোঝা গেল না গেল না, যে প্রাইমারি স্ট্রাকচার গুলো চারটা জুড়ে জুড়ে তৈরি হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে কোয়াটারনারি স্ট্রাকচারের ভিত কোথায়, এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, ফোর সাব ইউনিট অফ বা ফোর সাব ইউনিট, যে ফোর প্রাইমারি সাব ইউনিট জুড়ে জুড়ে তৈরি হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে কোয়াটারনারি স্ট্রাকচারটা কিরকম, তাহলে আমরা কি লিখবো, যে কোয়াটারনারি স্ট্রাকচার হচ্ছে কি ফোর সাব ইউনিট অফ প্রাইমারি স্ট্রাকচার, ফোর সাব ইউনিট, ফোর সাব ইউনিট অফ প্রাইমারি স্ট্রাকচার, ফোর সাব ইউনিট অফ প্রাইমারি স্ট্রাকচার, ঠিক আছে, বোঝা গেল। তাহলে ফোর সাব ইউনিট গুলো জুড়ে, চারটা সাব ইউনিট প্রাইমারি স্ট্রাকচারের চারটা সাব ইউনিট জুড়ে জুড়ে কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি হচ্ছে। মানে কিরকম, সাপোজ আমি দেখ বোঝানোর জন্য বলছি, এই একটা সাব ইউনিট, এই একটা সাব ইউনিট, এই একটা সাব ইউনিট, এই একটা সাব ইউনিট, এই তো চারটা সাব ইউনিট, এই চারটা সাব ইউনিট কি হয়েছে, জুড়ে জুড়ে তৈরি হয়েছে, কি হয়েছে, এটা হচ্ছে একটা কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। এর উদাহরণ যেটা পরীক্ষায় বারবার আছে, যে কোয়াটারনারি স্ট্রাকচারের উদাহরণটা কি, এর উদাহরণ হচ্ছে হিমোগ্লোবিন, কি এর উদাহরণ হচ্ছে, কি হচ্ছে কি হিমোগ্লোবিন। আচ্ছা, হিমোগ্লোবিন সম্পর্কে একটু জানতে হবে, যে হিমোগ্লোবিন অবশ্যই জানো, হিমোগ্লোবিন আমাদের ব্লাডে আছে, ব্লাড কি আরবিসিতে আছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা কিরকম একটু জানি, হিমোগ্লোবিন আমি জেনারেল এমনি জাস্ট স্ট্রাকচারটা দেখাচ্ছি, যে হিমোগ্লোবিন কিরকম, হিমোগ্লোবিন ঠিক এইরকম, কিরকম, মাছে কি থাকে, মাছে কি হয়, হিমোগ্লোবিন অবশ্যই, হিম মানে কি গ্লোবিন প্রোটিন থাকে, এবং হিম মানে কি লোহা থাকে, মানে এফি থাকে, তাহলে এফি গুলো কি এইরকম মাঝে মাঝে রয়েছে, এফি, 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 এগুলো কি মাঝে মাঝে রয়েছে, এফি গুলো মানে লৌহগুলো মাঝে মাঝে রয়েছে, এবং এই চার হাতে, চার হাতে কি রয়েছে, গ্লোবিন প্রোটিন রয়েছে, কি গ্লোবিন প্রোটিন, কি গ্লোবিন প্রোটিন গুলো, ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে আলফা ওয়ান, এটা কি আলফা টু, এটা কি বিটা ওয়ান, এটা কি
বিটা, বোঝা গেল? তাহলে এই যে গ্লোবিন প্রোটিন গুলো রয়েছে আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, বিটা টু, তাহলে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কিরকম দাঁড়াচ্ছে? যে হিমোগ্লোবিনের 4 হাত রয়েছে, এই 4 হাতেই কি হবে, 4টা করে কি অক্সিজেন অণু নেবে। কি নেবে? অক্সিজেন অণু, নট পরমাণু, অক্সিজেন অণু নেবে। তাহলে এই যে প্রোটিন গুলো, এইখানে কি খাঁজ কাটা রয়েছে, এবং এই খাঁজে কি হবে, অক্সিজেন পরমাণুগুলো ঢুকবে, মানে জায়গা নেবে। তাহলে যদি বলে একটা হিমোগ্লোবিন পরমাণু কতগুলো অক্সিজেন অণুকে নেবে, তো অবশ্যই উত্তর হবে 4টা অক্সিজেন অণু। এটা হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্রাকচার, ঠিক আছে? এইখানে কি হবে, একটা O2, সাপোজ আমি দেখে দিচ্ছি যে এখানে কি ঢুকবে, এইখানে কি ঢুকবে, এইখানে একটা অক্সিজেন O2 ঢুকবে, এইখানে একটা O2 ঢুকবে, এইখানে একটা O2 বহন করতে পারবে, এইখানে একটা O2 বহন। তাহলে আমাদের হিমোগ্লোবিনের স্ট্রাকচারে কটা O2 বহন করতে পারবে? হাইয়েস্ট 4টা O2, ঠিক আছে? তাহলে আমাদের একটা হিমোগ্লোবিন অণু, এটা কি এইচবি বা হিমোগ্লোবিন, ঠিক আছে? এটার নাম কি এইচবি বা হিমোগ্লোবিন। তাহলে আমাদের হিমোগ্লোবিন অণু কটা? একটা হিমোগ্লোবিন অণু 4টা অক্সিজেন অণু O2, মানে 4 O2 বহন করতে পারবে। যদি বলে পরমাণু কটা, 8টা অক্সিজেন পরমাণু, 4টা অক্সিজেন অণু, এবং কি যা কি 8টা অক্সিজেন পরমাণু, একই কথা। তাহলে কি আমরা লিখে দিই একটু যে হিমোগ্লোবিন তাহলে কি করতে পারবে, ক্যারি 4 মলিকিউলস অফ O2 করে, ক্যারি 4 মলিকিউলস, 4 মলিকিউলস, 4 মলিকিউলস অফ O2, অর কি, অর অথবা, অথবা 8 O অ্যাটম। বোঝা গেল? যে 8টা অক্সিজেন পরমাণু কিংবা 4টা মলিকিউল অক্সিজেন অণু, মানে 4 মলিকিউল অক্সিজেন অণু বহন করে একটা হিমোগ্লোবিন, বা 8টা অক্সিজেন পরমাণু। অবশ্যই জানো যে একটা 4টা অক্সিজেন অণু মানে 8টা অ্যাটম থাকবে, ঠিক আছে? 8টা অক্সিজেন অ্যাটম থাকবে, এটা বোঝা গেল। তাহলে আমরা প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার এবং কোয়াটারি স্ট্রাকচার সম্পর্কে বোঝা গেল। তাহলে বললাম, এবং মোটামুটি বোঝা গেল, একটা আইডিয়া পাওয়া গেল যে কিভাবে স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে এবং তাদের কি কি বন্ড দেখা যায়, যে কোশ্চেন গুলো এক্সামে আসে সবগুলো আমরা দেখিয়ে দিলাম, ঠিক আছে? এরপর যেটা পড়া তো হয়ে গেল, আর কিছু ইম্পর্টেন্ট ডাটা রয়েছে, একটা চার্ট রয়েছে যে প্রোটিন এবং তাদের ফাংশন, যে কাজগুলো করে। মোটামুটি ওইটা চার্টটা আমি তুলে দিয়েছি, দেখে নেবে যে কিভাবে কি হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা সাম ইম্পর্টেন্ট ডাটা দেখে নিই যে কি কি ইম্পর্টেন্ট ডাটা প্রোটিনের সম্পর্কে। এই যে কোলাজেন, আমরা দেখলাম যে কোলাজেন কি, কোলাজেন কি ইন্টারসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স হিসাবে কাজ করে। অবশ্যই গ্রাউন্ড সাবস্টেন্স হিসাবে আমরা পড়বো এরপরে এপিথেলিয়াল টিস্যুতে। আচ্ছা, ট্রিপসিন একটা অবশ্যই এনজাইম, ঠিক আছে? ইনসুলিন একটা হরমোন, এগুলো জানো। অ্যান্টিবডি কি করে, ফাইট অ্যান্ড ফাংশনে কাজ করে। রিসেপ্টর, রিসেপ্টর অবশ্যই যে টেস্টে কি, টেস্ট আমাদের কি জিভে থাকে যে কি টেস্ট বার্ড, এছাড়াও কানে থাকে যে অলফ্যাক্টরি যে বার্ডগুলো থাকে। আচ্ছা, অবশ্যই রিসেপ্টরে হরমোন আছে, হরমোন যেগুলো কি অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর হিসাবে, রিসেপ্টর কোথায় আছে? অবশ্যই ডেন্ড্রনে আছে বা ডেন্ড্রাইটে আছে। গ্লুট 4, এইটা গ্লুট 4 সম্পর্কে যেটা পড়তে হয়, যে গ্লুট 4টা কি, গ্লুট 4 একটা হচ্ছে কি, এটা কি করে, এটা একটা চ্যানেল, কি করে, এটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট চ্যানেল, কি? এটা মনে রাখবো যে গ্লুট 4 হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট চ্যানেল, ইনসুলিন ডিপেন্ডেন্ট, এটা একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট চ্যানেল। মানে কি, ইনসুলিনের উপর ডিপেন্ড করে এই চ্যানেলটা কাজ করে, মানে ক্লোজ হয় এবং ওপেন হয় ইনসুলিনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে গ্লুট 4 হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট চ্যানেল। এটা কি এনেবল গ্লুকোজ ট্রান্সপোর্ট ইনটু সেল, এটা কি করে, একটু গ্লুট 4 আমি স্ট্রাকচারটাই কি করে, এই যে গ্লুট 4, সাপোজ এইটা আমাদের একটা সেল, ঠিক আছে? এই একটা সেল, একটা নিউক্লিয়াস আছে, এটা কি করে, এটা হচ্ছে কি করে, এটা একটা চ্যানেল নয়, কাজ করে সেল, ঠিক আছে? এরকম, এটা কি করে, গ্লুকোজকে আমাদের সেলের ভেতর ঢোকায়, কি করে, গ্লুকোজকে আমাদের সেলের ভেতর ঢুকায়। এইটা সেল, আমাদের এই চ্যানেলের মাধ্যমে কি করে, গ্লুকোজ আমাদের সেলের ভেতরে, কি গ্লুকোজ, গ্লুকোজ কি করে আমাদের এই চ্যানেলটার মাধ্যমে আমাদের সেলে ঢুকায়। এটা হচ্ছে গ্লুট 4। তাহলে গ্লুট 4 একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট চ্যানেল, ইনসুলিনের উপর ডিপেন্ড করে এই চ্যানেলটা কাজ করে, ঠিক আছে? বোঝা গেল? আর এগুলো মনে রাখবে যে কোলাজেন, ইন্টারসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স, এই ছকটা মনে রাখবে, কারণ এটা থেকে এক্সামে কোশ্চেন দেয়। আচ্ছা, আর কিছু কিছু ডাটা আমি বলে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে যদি কোশ্চেন করে এরকম, যে মোস্ট অ্যাবান্ডান্ট, কি বললাম, যে মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন ইন বায়োস্ফিয়ার, কি বললাম? কোশ্চেন করে যে মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন, কি মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন, মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন ইন বায়োস্ফিয়ার, যদি বায়োস্ফিয়ারের কথা বলে, যে মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন ইন বায়োস্ফিয়ার, অল বায়োস্ফিয়ারের কথা বলে, যদি অল বায়োস্ফিয়ারের কথা বলে, যে সকল বায়োস্ফিয়ারের মধ্যে অ্যাবান্ডান্ট প্রোটিন কোনটি, যে মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন ইন বায়োস্ফিয়ার, তখন কি হবে, তখন উত্তর হবে কি, তখন উত্তর হবে কি, তখন উত্তর হবে
রুবিস্কো কি হবে? রুবিস্কো। এর উত্তর কি হবে? রুবিস্কো। রুবিস্কোর অবশ্যই পুরো নাম জানো তোমরা। রুবিস্কোর পুরো নামটা কি? এইটার উদাহরণ কি হবে? এটা কি হবে? এটা হচ্ছে রুবিস্কো। কি? রুবিস্কো। রুবিস্কো। রুবিস্কোর পুরো নাম তোমরা অবশ্যই জানো, যে মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন ইন বায়োস্ফিয়ার। যদি বায়োস্ফিয়ার বলে তখন রুবিস্কো হবে। রুবিস্কো পুরো নাম কি? রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। যেটা তোমরা পড়বে বলে, আমি বলে দিচ্ছি শুধু রুবিস্কো। আচ্ছা, আর একটা কোশ্চেন যদি করে যে মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন ইন, কোথায়? ইন যদি এনিম্যাল বলে, শুধু প্রাণী দেহে সব থেকে অ্যাবান্ডান্ট কোনটা? প্রাণী দেহে অ্যাবান্ডান্ট কোনটা? প্রাণী দেহে অবশ্যই তোমরা পড়েছো যে কোলাজেন এক প্রকার প্রোটিন, এখানে কোলাজেন প্রায় পড়ে থাকো, ঠিক আছে, পড়েছো যে কোলাজেন এখানে থাকে ওখানে। তাহলে মোস্ট অ্যাবান্ডান্ট প্রোটিন ইন এনিম্যাল কি হবে? কোলাজেন। কি হবে? কোলাজেন। বোঝা গেল? যদি বায়োস্ফিয়ার বলে তখন কি হবে? রুবিস্কো। আর যদি কোলাজেন বলে তখন কি হবে? আহ, যদি অ্যানিম্যাল বলে তখন কোলাজেন। তাহলে বায়োস্ফিয়ার হলে কি হবে? বায়োস্ফিয়ার যদি বলে সেটা হচ্ছে রুবিস্কো। আর যদি এনিম্যাল বলে তখন কোলাজেন। বোঝা গেল? এই কোশ্চেন দুটো প্রায় আসে। আচ্ছা, আর কি জানতে হবে? আর কিছু কিছু ডাটা জানতে হবে, যে ডিনাচুরেশন অফ প্রোটিন। যে ডিনাচুরেশনটা কি? তোমরা কেমিস্ট্রিতে পড়বে যে ডিনাচুরেশন রিনাচুরেশন কি, ঠিক আছে? ডিনাচুরেশনটা কি? ডিনাচুরেশনটা কিছুই নয়, তুমি একটা প্রোটিন, কি প্রোটিন জেনারেলি ফোল্ডেড অবস্থা, এটাকে অ্যামাইনো অ্যাসিড গুলো, যখনই তুমি তাকে তাপ দেবে তখন কি হবে? অ্যামাইনো অ্যাসিড গুলো খুলে যাবে, ঠিক আছে? খুলে কি হবে? মানে যতটা টাইট ছিল ততটা তাকে খুলে যাবে। অ্যামাইনো অ্যাসিড গুলো ফোল্ডেডটা কি হবে? আনফোল্ডেড হয়ে যাবে, না লেস ফোল্ডেড হয়ে যাবে। তাহলে কিরকম? তাহলে আমরা লিখি ডিনাচুরেশন অফ প্রোটিন। এটা কি? এটা হচ্ছে ডিনাচুরেশন অফ প্রোটিন। ডাটাগুলো জানতে পারি ডিনাচুরেশন অফ প্রোটিন। তাহলে ডিনাচুরেশন অফ প্রোটিনে কি হয়? ডিনাচুরেশন অফ প্রোটিন। তাহলে ডিনাচুরেশন অফ প্রোটিনে তাহলে কি হচ্ছে একটু দেখে নিই, যে ডিনাচুরেশন প্রোটিনে কি হচ্ছে। তাহলে সাপোজ এরকম একটা প্রোটিন ফোল্ডেড অবস্থা, ঠিক আছে? এরকম একটা প্রোটিন ফোল্ডেড অবস্থা, তাহলে কি হলো? আমি সেটাকে কি করলাম? তাপ দিয়ে দিলাম। কি করলাম? এটাকে আমরা কি করলাম? তাপ দিলাম, ঠিক আছে? তাহলে এটাকে যখন আমরা তাপ দেবো, এটাকে আমরা যখন তাপ দেবো, হিট, এটা যখনই আমরা তাপ দেবো তখন কি হবে? এই যে ফোল্ডেড অংশগুলো কি হবে? খুলে যাবে। কি হবে? কিরকম হবে? এরকম এরকম, ঠিক আছে? ফোল্ডেড অংশটা কি হবে? লেস ফোল্ডেড হয়ে যাবে। তাহলে একটা কোশ্চেন আছে যে ডিনাচুরেশন অফ প্রোটিনে যখন তাপ দেবো তখন কি হবে? সেটা অ্যাক্টিভিটিটা কমেই যাবে। কি হবে? অ্যাক্টিভিটি কমে যাবে। তাহলে যদি ডিনাচুরেশনের আগে কি হবে? এটা হচ্ছে মোর অ্যাক্টিভ। এটা কি? এটা হচ্ছে মোর অ্যাক্টিভ, আর এটা হচ্ছে লেস অ্যাক্টিভ। বুঝা গেল? এটা হচ্ছে মোর অ্যাক্টিভ, এটা হচ্ছে লেস অ্যাক্টিভ। তাহলে ডিনেচুরেশন অফ প্রোটিনে যখন আমি ডিনাচুরেশন অফ প্রোটিন করবো, তাহলে কি প্রোটিনের অ্যাক্টিভিটি কমে যাবে। বুঝা গেল? আচ্ছা, ডিনাচুরেশন অফ প্রোটিনে বোঝা গেল। আর একটা কোশ্চেন আছে যেখানে, যে এই যে ডিনাচুরেশন অফ প্রোটিন, প্রোটিনের কোন স্ট্রাকচার গুলো এতে অংশগ্রহণ করে, ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে যে ডিনাচুরেশন অফ প্রোটিন, ঠিক আছে? যে ডিনাচুরেশন অফ প্রোটিনের কোন স্ট্রাকচার গঠন করেছে? ডিউরিং ডিনাচুরেশন অফ প্রোটিন, ডিউরিং ডিনাচুরেশন অফ প্রোটিন, যে প্রোটিনের ডিনাচুরেশনের সময়, ডিনাচুরেশন অফ প্রোটিন যে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি মানে সেকেন্ডারি এবং টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। বুঝা গেল? 2 ডিগ্রি 3 ডিগ্রি মানে সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি স্ট্রাকচার, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন, প্রোটিন আর ডেস্ট্রয়েড। কি হয়? এই প্রোটিনগুলো আর ডেস্ট্রয়েড, ডিনাচুরেশনে কি ধ্বংস হয়ে যায় আর ডেস্ট্রয়েড। বাট যে কোশ্চেনটা আছে, বাট 1 ডিগ্রি মানে কি? প্রাইমারি স্ট্রাকচার, ঠিক আছে? প্রাইমারি যে স্ট্রাকচারটা, এটা কি থাকে? ধ্বংস হয় না, রিমেইনস ইনট্যাক্ট। কি হয়? মানে কি? ধ্বংস হয় না সেই স্ট্রাকচারটা। প্রাইমারি স্ট্রাকচার রিমেইনস ইনট্যাক্ট। বোঝা গেল? কি এর মানেটা বোঝা গেল? যে যদি আমি ডিনাচুরেশন ঘটাই, যে কোনো প্রোটিনের যদি ডিনাচুরেশন ঘটাই, তখন কি হচ্ছে? তার সেকেন্ডারি এবং টার্সিয়ারি স্ট্রাকচারটা ধ্বংস হয়ে যাচ্ছে, বাট 1 ডিগ্রি স্ট্রাকচারটা ধ্বংস হচ্ছে না, এটা রিমেইনস ইনট্যাক্ট হয়ে আসছে, ঠিক আছে? এটা বোঝা গেল? এই লাইনটার বোঝা গেল? আচ্ছা, আরেকটা যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে কি দিয়ে? সেটা হচ্ছে যে রামাচন্দ্রন প্লট সম্পর্কে, একটা বিজ্ঞানী রামাচন্দ্রন, তার সম্পর্কে যে রামাচন্দ্রন প্লট মানে কি বোঝাচ্ছে?
সবসময় মনে রাখবে যে এই কথাটা, রামাচন্দ্রন প্লট। রামাচন্দ্রন প্লট। রামাচন্দ্রন প্লট মানে বোঝাচ্ছে সবসময় সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন। কি বোঝাচ্ছে? যে ইউজ টু কনফিগার দ্য স্ট্রাকচার অফ সেকেন্ডারি প্রোটিন। ঠিক আছে, ইউজড, এটা কি অর্থে ব্যবহৃত হবে? এটা কি ইউজড? ইউজড টু কনফিগার, ইউজ টু কন সরি ইউজ টু কনফার্ম। ঠিক আছে, তাহলে রামাচন্দ্রন প্লট ব্যবহার করতে ইউজ টু কনফার্ম দ্য স্ট্রাকচার অফ, কনফার্ম দ্য স্ট্রাকচার, ইউজ টু কনফার্ম দ্য স্ট্রাকচার অফ সেকেন্ডারি প্রোটিন। ঠিক আছে, অফ সেকেন্ডারি স্ট্রাকচার অফ সেকেন্ডারি প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন। বোঝা গেল? তাহলে রামাচন্দ্রন প্লট হচ্ছে সেকেন্ডারি প্রোটিনকে ইন্ডিকেট করছে। রামাচন্দ্রন প্লট কি করছে? এই যে সেকেন্ডারি প্রোটিন, ঠিক আছে, সেকেন্ডারি প্রোটিনকে ইন্ডিকেট করছে রামাচন্দ্রন প্লট। বোঝা গেল? আর কিছু না, এটা মনে রাখলেই হবে। সেকেন্ড রামাচন্দ্রন প্লটের সঙ্গে মনে রাখতে হবে যে সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন বা সেকেন্ডারি প্রোটিন। ঠিক আছে, তাহলে এতটা পর্যন্ত বোঝা গেল। আচ্ছা, আর কি কি ডাটা, আরো ডাটা রয়েছে, যেমন কি, যেমন রয়েছে যে আমরা এর আগের এটাতে দেখেছি যে কোয়াটার্নারি স্ট্রাকচার আর টার্সিয়ারি স্ট্রাকচার, যে টার্সিয়ারি স্ট্রাকচার আর সেকেন্ডারি স্ট্রাকচার সম্পর্কে আমরা দেখেছি। এখন আমরা এই ডাটা প্রোটিনের কিছু তথ্য সম্পর্কে জানলাম, এবং এই সম্পর্কে আর যেটা আরো কিছু ডাটা রয়েছে, যেমন সাপোজ আরেকটা লিখছি, যেমন রয়েছে এই যে আমাদের ইনসুলিন, এটা পরবর্তীকালে পড়বো যে ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন, ইনসুলিন কটা অ্যামাইনো অ্যাসিড? এটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত প্রোটিন। এটা এই যে ইনসুলিন, এই যে আমরা ইনসুলিন সম্পর্কে বললাম না যে ইনসুলিন, ইনসুলিন হচ্ছে কি, কটা অ্যামাইনো অ্যাসিড? এটা হচ্ছে 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, কটা? 51 অ্যামাইনো অ্যাসিড, 51 অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। ঠিক আছে, এর বেসিক্যালি প্রি ইনসুলিন যেটা, সেটাতে আরো বেশি, মানে সেটাতে হচ্ছে 84টা অ্যামাইনো অ্যাসিড। আর কিন্তু যেটা ইনসুলিন, যেটা ম্যাচিওর ইনসুলিন, সেটাতে 51 অ্যামাইনো অ্যাসিড। এটাতে আমি এর স্ট্রাকচারটা পরে দেখাবো, পরের আছে, পরের চ্যাপ্টারে আছে। তাহলে ইনসুলিন হচ্ছে 51টা অ্যামাইনো অ্যাসিড। এতে কটা চেন থাকে? এ আর বি চেন থাকে, সি চেনটা বাদ হয়ে যায়, সেটা প্রি ইনসুলিনে থাকে। সি চেনে থাকে তখন 33টা অ্যামাইনো অ্যাসিড, আর ইনসুলিন এ আর বি, এতে থাকে 20টা, বিতে থাকে কটা? 31টা, টোটাল 51টা অ্যামাইনো অ্যাসিড। এই স্ট্রাকচারটা আমি পরে দেখাবো। তাহলে শুধু মনে রাখবে যে যেটা ম্যাচিওর ইনসুলিন, তাতে 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে। ঠিক আছে, বোঝা গেল? 51 অ্যামাইনো অ্যাসিড, ব্যাস এইটুকু হলেই হবে মোটামুটি। যত সব ডাটা আছে মোটামুটি লিখে দিলাম, এগুলো কোশ্চেন আছে। ভালো লাগলে তোমরা অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই যে রেকর্ডটা করছি, এটা আমার তৃতীয়বার চেষ্টা করছি। ঠিক আছে, কারণ আমরা ফার্স্ট বারে তো কি হচ্ছে, রেকর্ডিং চালাতেই ভুলে গেছি। সেকেন্ড বার কি হলো, রেকর্ড চলছে, হঠাৎ করে ক্র্যাশ হয়ে গেল। থার্ড বার রেকর্ডের চেষ্টা করছি, দেখা যাক কি হয়। অবশ্যই তোমরা একটু লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।